অসুস্থ লাজুকে নিজের বাড়িতে নিয়ে এলো অনুভব, কিন্তু এরপর যা হলো সেটা কেউ কল্পনাও করেনি। গল্পের শুরুতেই দেখা যায় লাজুকে নিয়ে নিজের বাড়ির পথে রওনা দিয়েছে অনুভব। লাজু বারবার করে বলে, তুমি আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে এসো, আমি ওখান থেকে ট্রেনে করে বাড়িতে চলে যেতে পারবো, আমি আর তোমাদের বাড়িতে ফিরতে চাই না। তখন অনুভব বলে, লাজু তুমি চুপ করবে? আচ্ছা, তোমার তো এত জ্বর হয়েছে, তারপরেও জ্বরটা কমে গেছে, কিন্তু তুমি এত দুর্বল কেন? নিশ্চয়ই তোমাকে সেইভাবে খাওয়া দাওয়া দেয়নি, ফ্রুটস কিছু দিয়েছে? কিন্তু লাজু কিছুই বলতে চায় না, আর বলে, গরিব ঘরের ফ্যামিলিতে এত কিছু কি আর হয়? তবুও দীপা দিদি আর বর্দি আমার জন্য অনেক কিছুই করেছে, সে কথা অস্বীকার করি কেমনে? আর ঠিক সেই মুহূর্তে অনুভব বলে, কিন্তু লাজু, তোমার এই মুহূর্তে বাড়ি যাওয়াটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ তুমি খুবই অসুস্থ। তুমি এখন আমাদের বাড়িতে থাকবে, রেস্ট নেবে, প্রপার খাওয়া দাওয়াটা করবে। লাজু বলে, আমি যদি তোমাদের বাড়িতে যাই, এরপর আমার শ্বশুর বাড়িতে আর আমাকে হয়তো মেনে নেবে না। অনুভব বলে, নেবে না, কিন্তু তোমার কোনো ক্ষতি হোক আমি সেটা কখনোই মেনে নিতে পারবো না। আর তোমার লোকাল গার্জেন কিন্তু আমি, তাই আমি তোমাকে যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে। আর এই সুদেবটা, এর তো কোনো দায়িত্ব কর্তব্য কিছুই নেই। তোমার হাজব্যান্ডের সম্পর্কে যতই বলি না কেন সবটাই কম হয়ে যাবে, তাই তোমাকে আর এসব নিয়ে ভাবতে হবে না। তুমি এখন মন দিয়ে পড়াশোনা করো, আর আপাতত এখন বিশ্রাম নাও। এর মাঝখানেই বাড়ির বেলটা বেজে উঠেছে। দরজা খোলে বনলতা, আর দেখে অনুভব ঠিকই লাজুকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। তখনই বনলতা বলে, এ কি লাজু, তুই এই বাড়িতে? অনুভব বলে, লাজুকে কেউ কোনো প্রশ্ন করবে না, যা প্রশ্নের উত্তর আছে আমি দেব। আর এরপর অনুকে বলে, তুই যা না, ওকে নিয়ে ভেতরে যা, ওর এখন বিশ্রাম প্রয়োজন, বললাম না তোকে? ঠিক সেই মুহূর্তেই তখনই লাজুকে নিয়ে অনু ভেতরে চলে যায়। আর স্ত্রী তখন বলে, তুই কেন এসবের মাঝখানে পড়তে যাচ্ছিস কৃষ্ণ? আবার তো সুদেবেশে ঝামেলা করতে শুরু করে দেবে। তখনই কৃষ্ণ মানে অনুভব বলে, যা বলার বলবে সে তো আমাকে বলবে, তোমাদেরকে এত কথায় কান দিতে হবে না। মেয়েটা অসুস্থ, কি করতাম? ওকে ফেলে রেখে চলে আসতাম? এতটা স্বার্থপর অন্তত আমি হতে পারবো না, কারণ আমি লাজুর লোকাল গার্জেন। ও ভালো করে রেজাল্ট করুক যেমন আমি চাই, ও যেমন সুস্থ থাকুক সেটাও আমি চাই। ওর শরীরের কন্ডিশন দেখেছ তোমরা? এই অবস্থায় ওকে যদি ট্রেনে তুলে দিতাম আর রাস্তায় যদি কিছু হয়ে যেত, তখন কি হতো? সুদেবের মা হয় কোনো কাণ্ডজ্ঞান নেই, তাই বলে কি আমারও কাণ্ডজ্ঞান থাকবে না? জেঠুমণি বলে, না সেটা কেন, তুই ওকে নিয়ে এসেছিস, ভালো করেছিস, কিন্তু এটাই যে ওর বাড়ির লোক জানতে পারলে আবার একটা ঝামেলা শুরু করে দেবে। অনুভব বলে, যা বলার আমি বলবো, তোমাদেরকে এসবের মাঝখানে ঢুকতে হবে না। বনলতা বলে, কিন্তু তুমি বারবার লাজুকে নিয়ে এত ইন্টারেস্ট দেখাচ্ছ কেন? কি এত লাভ পাচ্ছ বলো তো? অনুভব বলে, আমার যা ইচ্ছা আমি তাই করব, মাঝখানে তুমি একদম নাক গলাতে আসবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বনলতা বুঝতে পারে লাজুকে নিয়ে আবারও অনুভব ইন্টারেস্ট দেখাতে শুরু করে দিয়েছে। এত সহজে অনুভবের মন থেকে লাজুকে বার করা যাবে না। এর মধ্যে ঠাম্মি বলে, হ্যারে লাজু, চোখ মুখের কি অবস্থা করেছিস তুই? তোকে একদমই ওরা যত্ন করেনি, আমি সেটা খুব ভালো মতন বুঝতে পারছি। তুই এখানে থাক, কটা দিন নিশ্চিন্তে থাক, তোকে অন্য কিছু নিয়ে ভাবতে হবে না। কিন্তু লাজু মনে মনে ভাবে, ওই বাড়িতে তো আমার ফেরার রাস্তা বন্ধ হয়ে গেল। কি করব আমি এখন? ওরা যদি সত্যি সত্যি তাড়িয়ে দেয়, তাহলে কোথায় যাব? ভগবান, তুমি লাজুকে কেন এত পরীক্ষার মধ্যে ফেলছ? লাজু এমনটাই বলতে থাকে। এরপর ঠাম্মি বলে, আমি আছি তো, আমি সবটা বলে দেব। ওই বাড়ির লোককে বুঝিয়ে বললে ওরা ঠিকই বুঝতে পারবে। তুই এসবের মাঝখানে পড়ে নিজের চিন্তাভাবনা দূর করে শরীরটাকে একটু রেস্ট দে তো। এরপরই অনুভব বলে, আমি ওর বাড়িতে জানিয়ে দেব, কিন্তু লাজু এই বাড়িতেই থাকবে। জেঠিমণি বলে, আচ্ছা ঠিক আছে, আমি বরং সুদেবকে ফোন করে সব সত্যিটা জানিয়ে দিই। এরপর বনলতার কাছে সুদেবের নাম্বার চায়। তখন বনলতাকে অনুভব বলে, নাম্বার তো রাখবেই, লাজুকে কি করে ওই বাড়িতে অত্যাচার করা যায়, সুদেব কি করে লাজুর উপর অত্যাচার করে, সেসবই তো তুমি ওকে শিখিয়ে দিতে, তাই না? সেজন্যই তো সুদেবের নাম্বারটা তোমার কাছে আছে। বনলতা বলে, অনুভব, তুমি কিন্তু আমাকে অপমান করছো, এই কাজগুলো তুমি মোটেই ঠিক করো না। অনুভব বলে, যা বলেছি আর যা করেছি তা যে কোনো ভুল কিছু নয় সেটা তুমিও খুব ভালো মতন জানো। একটা সহজ সাধারণ মেয়ে যে নিজের চেষ্টাতে একটা ডাক্তার হতে চাইছে, তুমি তার পথে বারবার বাধা সৃষ্টি করে নিজেকে মহান দেখাতে চাইছো বনলতা, সেটা কখনোই হবে না। এরপরেই সুদেবের মা বলে, আবার আবার তাহলে ওই মেয়ে ওই বাড়িতে গিয়ে উঠেছে, ওই মেয়েকে আর কোনোভাবে বাড়িতে ঢোকানোর দরকার নেই, যা পারে তাই করুক। এরপরেই সুদেব বলে, আমি ওকে বললাম যে 2 ঘন্টার মধ্যে যতটুকু লিখে বেরোতে হয় তুই লিখে চলে আয়, 2 ঘন্টায় আমি থাকব। ও বলল যে না, ও নাকি 4 ঘন্টাই থাকবে। দীপা তখন বলে, ছোটদা, তুই আর কত নিচে নামবি বলতো? এখন তোকে দেখে আর চিনতে পারছি না, মাথার মধ্যে কি সব ঢুকিয়ে রেখেছিস? পরীক্ষায়ও 2 ঘন্টা লিখে চলে আসবে কেন?
তোর কি এমন কাজ ছিল যে তুই আর 2 ঘন্টা অপেক্ষা করতে পারলি না? তখনই হারান সুদেবের বাবা বলে, তোকে না আচ্ছা মতন ধোলাই দিতে ইচ্ছে করছে। নিজে ভাইবেও পাশ করেনি, আবার বউ ডাক্তার হবে, তিনি সবথেকে বড় লাফিয়েছিল। পেপারে যখন ছবি বেরিয়েছিল, লাফিয়েছিল কে সবথেকে বেশি? তুই। তাহলে এখন তোর বউকে যখন ডাক্তারি পড়ানো হচ্ছে, তুই কেন বলবি যে 2 ঘন্টা পরীক্ষা দিয়ে চলে আসতে? তোর কি এমন রাজকার্য ছিল? এমনিতেই তো একটা দোকান সামলাতে পারিস না, আবার বড় বড় কথা বলিস। তোর দ্বারায় কোনো কিছু হবে না, আর সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছি। যা, গিয়ে এক্ষুনি লাজুকে ফিরিয়ে নিয়ে আয়, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওকে আর আমরা এই বাড়িতে ঢুকতে দেব না। তখনই সুদেব বলে, এখন এতটা রাতে আমি কি করে যাব? তখন কমলা বলে, কি করে যাবি আমরা জানি না, কিন্তু ফিরিয়ে নিয়ে আয়। এদিকে লাজু তো চিন্তা করতে থাকে যে বাড়িতে নিশ্চয়ই এতক্ষণে ফুলস্থলিকাণ্ড পড়ে গেছে। একবার যদি জেনে যায় তাহলে আর হয়তো এই বাড়িতে আমার ঢোকা যাবে না। কিন্তু কি যে করি? এদিকে অনুভব বনলতাকে ক্লিয়ারলি জানিয়ে দেয়, সে যতই সুদেবকে ফোন করে সুদেবের কান ভাঙাক না কেন, লাজুর সাথে সব সময় ঠিকটাই হবে। অনুভব চাইলে সব কিছু করতে পারবে, এমনটাই বলতে থাকে। বনলতা বুঝতে পারে লাজুর সাথে অনুভবের সম্পর্কের কথাটা, কিন্তু তবুও আর কিছু বলতে পারে না। আর এদিকে লাজু তো চিন্তা করতে থাকে কি করে সবটা ম্যানেজ করবে, কিন্তু অনুভব ভাবে লাজুকে সে কখনোই ছাড়বে না ওই সুদেবের হাতে। সুদেবের কাছ থেকে লাজুকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল অনুভব। শুরু থেকেই লাজুর চোখে মুখে ভয় আর ক্লান্তি। সে বারবার অনুরোধ করে, আমাকে স্টেশনে নামিয়ে দাও, আমি ট্রেনে করে নিজেই বাড়ি চলে যাব, আমি আর তোমাদের বাড়িতে ফিরতে চাই না। কিন্তু অনুভব কড়া গলায় বলে, চুপ করো লাজু, তুমি নিজের অবস্থাটা একবার দেখেছ? তোমার জ্বর সবে কমেছে, কিন্তু শরীর একদম ভেঙে পড়েছে। তুমি এত দুর্বল কেন? ঠিকমতো খাওয়া দাওয়া করনি, তাই না? ফলমূল দিয়েছে হয়তো, কিন্তু যত্ন পেয়েছ কি? লাজু মাথা নিচু করে নরম গলায় বলে, গরিব ঘরের মেয়ে আমি, এত কিছু কি আর পাই? তবুও দীপাদিদি আর বৌদি আমার জন্য যতটা পেরেছে করেছে, আমি তাদের দোষ দেব কিভাবে? তার কণ্ঠে কৃতজ্ঞতা থাকলেও কষ্টটা স্পষ্ট। তখনই অনুভব দৃঢ়ভাবে বলে, এখন তোমার কোথাও যাওয়া সম্ভব নয়, তুমি আমাদের বাড়িতেই থাকবে, বিশ্রাম নেবে, ঠিকমতো খাবে, সুস্থ হবে, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। লাজু আতঙ্কিত হয়ে বলে, আমি যদি তোমাদের বাড়িতে যাই তাহলে আমার শ্বশুর বাড়ি আর আমাকে মেনে নেবে না, তারা আমাকে ফিরতে দেবে না। অনুভব একটু থেমে নরম অথচ শক্ত কণ্ঠে বলে, তারা নেবে কি নেবে না সেটা পরে দেখা যাবে, কিন্তু তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি তোমার লোকাল গার্জেন, তাই এখন থেকে আমার কথা শুনতেই হবে। তুমি শুধু পড়াশোনায় মন দাও আর নিজের শরীরটা ঠিক করো। এমন সময়ে বাড়ির বেল বাজে। দরজা খুলে বনলতা দেখে অনুভব সত্যিই লাজুকে নিয়ে ফিরে এসেছে। সে অবাক হয়ে বলে, এ কি লাজু, তুই আবার এখানে? অনুভব সঙ্গে সঙ্গে বলে, কেউ লাজুকে কোনো প্রশ্ন করবে না, যা জানার দরকার আমি বলবো। তারপর অনুকে বলে, তুই লাজুকে ভেতরে নিয়ে যা, ওর এখন বিশ্রাম দরকার। অনু লাজুর দিকে পাকিয়ে চমকে ওঠে বলে, তোমার চেহারার এই অবস্থা কেন? তুমি ঠিকমতো খাওনি না ঘুমাওনি? লাজু কিছু বলতে পারে না, শুধু চোখ নামিয়ে থাকে। জেঠুমণি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, এ লাজু, তোর এমন অবস্থা হলো কি করে? তুই তো সেদিন ভালোই ছিলি। জেঠিমাও একই কথা বলে, মেয়েটার শরীরটা একদম খারাপ হয়ে গেছে। ঠিক তখনই বাড়ির আরেকজন বিরক্ত গলায় বলে, আবার এসে জুটল, এতদিন বাড়ি শান্ত ছিল, এখন আবার সমস্যা শুরু হবে। এই মেয়েটাকে আবার আনার কি দরকার ছিল? বনলতা তাচ্ছিল্যের সুরে বলে, সুদেব তোকে নিয়ে যায়নি, তুই নিজেই ফিরে এলি। জানিস তো ওরা তোকে আর নাও নিতে পারে, তখন কি করবি? অনুভব রেগে গিয়ে বলে, তোমার যত প্রশ্ন আছে আমাকে করো, লাজুকে নয়, ও অসুস্থ। তখন আবার অনুকে বলে, নিয়ে যা ওকে ভেতরে, ওর এখন শুধু বিশ্রাম দরকার। অনু লাজুকে নিয়ে ভেতরে চলে যায়। পেছন থেকে কেউ বলে, তুই কেন এসব ঝামেলায় জড়াচ্ছিস? সুদেব যদি আবার এসে কিছু করে তখন? অনুভব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, যা বলার সে আমাকে বলবে, তোমাদের চিন্তা করতে হবে না। আমি কি অসুস্থ একটা মেয়েকে ফেলে রেখে চলে আসতাম? আমি এতটা স্বার্থপর নই। আমি চাই ও ভালো রেজাল্ট করুক, আর তার থেকেও বেশি চাই ও সুস্থ থাকুক। তোমরা কি ওর অবস্থা দেখেছ? যদি ওকে ট্রেনে তুলে দিতাম আর পথে কিছু হয়ে যেত, তখন দায়নি তোকে? জেঠুমণি ধীরে বলে, তুই ঠিকই করেছিস, কিন্তু ওদের বাড়ির লোক জানলে আবার সমস্যা হবে। অনুভব আত্মবিশ্বাস নিয়ে বলে, যা বলার আমি বলবো, তোমাদের কাউকে কিছু করতে হবে না। বনলতা তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, তুমি লাজুকে নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? কি লাভ তোমার? অনুভব এবার কঠিন স্বরে বলে, আমি যা ইচ্ছা করব, তুমি মাঝখানে নাক গলাবে না, তা না হলে ভালো হবে না। বনলতা বুঝতে পারে বিষয়টা শুধু সহানুভূতি নয়, অনুভবের মনে লাজুর জন্য আলাদা কিছু আছে। এর মধ্যেই ঠাম্মি এসে লাজুকে দেখে মায়ায় ভরে ওঠে, বলে, হায় রে মেয়েটার, কি অবস্থা করেছে ওরা!
তুই এখানে থাক, নিশ্চিন্তে থাক, কিছু নিয়ে ভাববি না, আমি আছি। লাজুর চোখ ভিজে যায়, কিন্তু মনে মনে সে ভাবে, তাহলে কি আমার শ্বশুরবাড়ির দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে গেল? আমি কোথায় যাব? ভগবান কেন আমাকে এত পরীক্ষা দিচ্ছ? ঠাম্মি সান্ত্বনা দিয়ে বলে, আমি কথা বলবো ওদের সাথে, সব ঠিক হয়ে যাবে, তুই এখন শুধু শরীরটা ভালো কর। এরপর অনুভব বলে, আমি নিজেই ওদের বাড়িতে খবর দেব, কিন্তু লাজু এখানেই থাকবে। জেঠিমা বলে, তাহলে আমি সুদেবকে ফোন করে সবটা জানিয়ে দিই। বনলতার কাছ থেকে নম্বর চাইতেই অনুভব কড়া গলায় বলে, নম্বর তো অবশ্যই থাকবে তোমার কাছে। কিভাবে লাজুর ওপর অত্যাচার করতে হয় সেটা তো তুমি ওকে ভালোই শিখিয়েছ, তাই না? বনলতা অপমানিত হয়ে বলে, তুমি আমাকে অপমান করছো? অনুভব ঠান্ডা গলায় বলে, আমি যা বলেছি সব সত্যি, তুমি খুব ভালো করেই জানো। একটা সাধারণ মেয়ে নিজের চেষ্টায় ডাক্তার হতে চাইছে, আর তুমি তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছ, কিন্তু সেটা আমি হতে দেব না। ওদিকে সুদেবের বাড়িতে খবর পৌঁছতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সুদেবের মা ক্ষোভে বলে, আবার সেই মেয়ে ওই বাড়িতে গিয়ে উঠেছে, তাকে আর এই বাড়িতে ঢুকানোর দরকার নেই, যা খুশি করুক। সুদেব বিরক্ত হয়ে বলে, আমি তো ওকে বলেছিলাম 2 ঘণ্টায় পরীক্ষা দিয়ে বেরিয়ে আসতে, আমি অপেক্ষা করছিলাম, কিন্তু ও 4 ঘণ্টা থাকল। দীপার আগে বলে, তুই এত নিচে নামলি কবে থেকে? পরীক্ষা 2 ঘণ্টায় শেষ করে কেউ আসে? তোর কি এত জরুরি কাজ ছিল যে তুই অপেক্ষা করতে পারলি না? সুদেবের বাবা হারান গর্জে ওঠে বলে, তোর নিজের কোনো যোগ্যতা নেই, আবার বড় বড় কথা বলিস? যখন পেপারে ওর ছবি বেরিয়েছিল তখন সবচেয়ে বেশি গর্ব করেছিলি তুই, এখন কেন বাধা দিচ্ছিস? তোর দ্বারা কিচ্ছু হবে না, এক্ষুনি গিয়ে লাজুকে নিয়ে আয়, না হলে খারাপ হবে। সুদেবে দ্বিধায় বলে, এত রাতে কিভাবে যাব? তখন কমলা কঠিন স্বরে বলে, আমরা কিছু জানি না, তুই এক্ষুনি নিয়ে আয়। এদিকে লাজু দুশ্চিন্তায় ডুবে থাকে, ভাবে নিশ্চয়ই বাড়িতে এখন ঝড় উঠেছে, যদি ওরা জেনে যায় তাহলে হয়তো আর আমাকে ফিরতে দেবে না, আমি কি করব? অন্যদিকে অনুভব স্পষ্ট জানিয়ে দেয়, যতই কেউ বাধা দিক, লাজুর কোনো ক্ষতি সে হতে দেবে না, সে সব সময় ওর পাশে থাকবে। বনলতা সব বুঝতে পারলেও কিছু বলতে পারে না, আর লাজু ভাবতে থাকে কিভাবে সব ঠিক করবে। কিন্তু অনুভব মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে কোনোভাবেই লাজুকে আবার সুদেবের অমানবিক জীবনে ফিরে যেতে দেবে না। তোমাদের কি মনে হয়, লাজুকে কি আবার শ্বশুরবাড়ি নেওয়া উচিত? কমেন্টে বলো, অনুভব ঠিক করছে নাকি ভুল? তুমি হলে কি করতে?